খাবার খাইয়া বাস আমরা তারিখ দিলে দোয়া করি। মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। ঈদের চেয়ে অনেক বেশি আনন্দ পাইতেছি। স্বপ্নের বাস্তবায়ন শুরু। ফ্যামিলি কার্ড পেয়ে ঈদ আনন্দ 5 বছরে পাবেন 4 কোটি নারী। বৈশ্বিক কারণে সময় লাগলেও সব প্রতিশ্রুতি পূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধে বিপুল অর্থ খরচে নেতানিয়াহুর উদ্বেগ। বাড়তি তেল নেয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা। ডিজেল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। মহেশখালী কুতুবদিয়ায় এলএনজি ও এলপিজি। জুলাই সনদে সমঝোতা হওয়া বিষয় বাস্তবায়ন হবে। সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। এবং সংসদের সংরক্ষিত 1 ডজন আসন পেতে যাচ্ছে 11 দলীয় ঐক্য। প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া শুরু। নারী অধিকার ও গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন এমপিরা, আশা নেতাদের। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সামনে রেখে আজ বসছে বিএনপির সংসদীয় দলের বৈঠক। সভায় স্পিকার, ডেপুটি স্পিকার সহ সংসদের গুরুত্বপূর্ণ পদে কারা থাকবেন সে বিষয়ে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। বুধবার সকালে 11টায় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এতে সরকারি দলের সব সংসদ সদস্যকে উপস্থিত থাকতে বলেছেন চিফ হুইপ নুরুল ইসলাম। জানা গেছে এই বৈঠকে বৃহস্পতিবার শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন এবং স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে কাদের নাম প্রস্তাব করা হবে তা নিয়ে সিদ্ধান্ত হতে পারে। পাশাপাশি সংসদীয় কমিটি গঠন এবং সংসদের কার্যপ্রণালী নিয়েও সরকার দলীয় সদস্যদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সংবিধানের বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের সুযোগ নেই মন্তব্য করে তিনি বলেন, জুলাই সনদে যতটুকু রাজনৈতিকভাবে সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন হবে। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। আজকের সভার সভাপতি গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার সুরক্ষা ও সুশাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকারের কাছে আইনজীবীদের প্রত্যাশা কি তা নিয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন। সুপ্রিম কোর্টের আইনজীবীরা 5 আগস্টের আগে এবং পরে সমিতির চিত্র তুলে ধরেন। বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। 5 আগস্টের পরে অনেক কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, এটা ভাগ করতে হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই সনদ নিয়ে বিরোধী রাজনৈতিক জোটের সমালোচনার জবাব দিয়ে বলেন, যতটুকু নিয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে ততটুকুই বাস্তবায়ন করা হবে। আগে সংসদে আসেন, তারপর আইনের ভিত্তিতে যে গণভোটের ম্যান্ডেট হয়েছে সেটার মূল্যায়ন আমরা করব, সম্মান ওখানে করব, কিন্তু যতটুকু রাজনৈতিক সমঝোতার দলিল হিসাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশের ভবিষ্যৎ ঠিক করবে সংসদ। 133 অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের এখতিয়ার, সেটা তখন দেখা যাবে। কিন্তু আপনারা সবাই জানেন ওর বাইরে আরো একটি আদেশ জারি করা হয়েছে। সেই আদেশটার নাম হলো জুলাই জাতীয় সনদ উইদিন ব্র্যাকেট সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ। ইহা কি মেসকুলিন না ফ্যামিলিন নাকি কমন জেন্ডার আমি জানি না। ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে নির্বাচনে হারিয়ে দেওয়া হয়েছে জামায়াত ইসলামীর এমন অভিযোগেরও জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলে যে এত ভোট পেয়েছিলাম আমরা, নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার কাছে সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো না যায়। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যারা বিএনপির সমালোচনা করছে তারা নির্বাচনের পর সুবিধা বুঝে স্বাক্ষর করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। আমরা এগুলো শুনবো। আব্দুল্লাহ শাফরি, সময় সংবাদ, ঢাকা। সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক আসন পেতে যাচ্ছে 11 দলীয় ঐক্যের জামাত ও এনসিপি।
এরই মধ্যে দল দুটির পক্ষ থেকে সংরক্ষিত আসনের জন্য প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন নেতারা। যোগ্যতার বিচারে যারা সংসদে যাবেন তারা নারী অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সোচ্চার থাকবেন বলে আশা দলগুলোর নীতি নির্ধারকদের। বিস্তারিত শফিক মুন্সির রিপোর্টে। সবশেষ জাতীয় সংসদ নির্বাচনে দেশব্যাপী 30% বেশি ভোট পেয়ে এক নতুন রাজনৈতিক উত্থানের জন্ম দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। জোটবদ্ধ নির্বাচনে 223 আসনে নিজেদের প্রার্থী দিয়ে জয় ছিনিয়ে এনেছে 68 আসনে। সে অনুযায়ী সংসদের সংরক্ষিত আসনে প্রায় ডজন খানেক সদস্য পেতে যাচ্ছে দলটি। সরাসরি নির্বাচনে জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকলেও এবার সংরক্ষিত আসনে নারী সাংসদ দেওয়ার বিষয়ে আলোচনা চলছে দলটির ভেতরে। ইতোমধ্যে প্রায় 20 জনের একটি প্রাথমিক তালিকা দলটির মহিলা বিভাগ থেকে জমা দেওয়া হয়েছে জামায়াত আমিরের দপ্তরে। শিগগিরই দলের মজলিসে শুরার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশনে চূড়ান্ত তালিকা প্রেরণ করা হবে বলেও জানা গেছে। দলটির মহিলা বিভাগের 15টি আঞ্চলিক শাখা থেকে পাঠানো মূল্যায়ন এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে সংরক্ষিত আসনের সম্ভাব্য সংসদ সদস্যদের তালিকা করা হয়েছে বলে জানান দলটির নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা। জামায়াত ইসলামী ডেমোক্রেটিক প্রসেসে শেপ করে। দলের ভিতরে আলাপ আলোচনা পরামর্শের ভিত্তিতে আমরা কার্যক্রম পরিচালনা করি। নেতৃত্ব আভ্যন্তরীণ নেতৃত্ব নির্বাচনে এটা আমরা ফলো করি। রোড লেভেল পর্যন্ত আমরা মতামত নিই। যেহেতু আমাদের মহিলা বিভাগ একটা আছে, ডিপার্টমেন্ট সম্পূর্ণ আমরা আলাদা কাজ করি, মানে আলাদা বলতে আমাদের সমস্ত স্বাধীনভাবে মত প্রকাশ, সবার পরামর্শ সব কিছু একটা বডি আছে আমাদের মহিলা বিভাগের। তো সেখানে আমাদের পরামর্শ প্রস্তাবনা এসেছে এবং সেই প্রস্তাবনা আমরা দলীয় যে নীতি নির্ধারণী বডি যেটা আছে পলিসি এবং ডিসিশন মেকিং নির্বাহী, সেখানে এটা পাশ হলে আমির জামাত যেটা চূড়ান্ত নির্ধারণ করবেন সেখানেই চূড়ান্ত হবে। এদিকে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করে সংসদে 6টি আসন পেয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির নেতারা জানান সংরক্ষিত নারী আসনে পাঠাবেন তাদের প্রতিনিধি। আমাদের যে নারী নেতৃবৃন্দ আছেন সকলের থেকে মতামত নিব যে তারা কাকে মনে করে যে নারীদের প্রতিনিধিত্ব করতে পারবে সংসদে ভালো, এবং এর বাইরেও আমরা ইভ্যালুয়েশন করব যে কারা বিগত সময়ে তাদের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এবং বাংলাদেশের প্রতি পলিটিক্যাল কমিটমেন্ট এবং দলের মধ্যে তারা কতটুকু ডেডিকেশন দিয়ে কাজ করেছেন। জামায়াত ও এনসিপি নেতারা জানান সংরক্ষিত আসনে সংসদে যারাই যাবেন তারা প্রত্যেকে নারীর অধিকার এবং গণতন্ত্র রক্ষায় সংসদে থাকবেন সোচ্চার ভূমিকায়। নারীদের সক্রিয় রোল প্লে করতে পারলে তাহলে সমাজের সবাই বেনিফিটেড হবে। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় আরও থাকছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ের প্রস্তুতি, লাইন কোচ সংস্কারে ব্যস্ততা, লক্কর ঝক্কর বাস ঘষে মেজে প্রস্তুত করার অভিযোগ, ফিটনেসবিহীন বাস বন্ধের দাবি। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করলেই ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। এই প্রণালীতে মাইন বসানো শুরু করেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের কাতার, বাহরাইনে হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলায় বাহরাইনে এক নারী নিহত এবং 8 জন আহত হয়েছেন। অন্যদিকে একদিনেই ইরানের 400 লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। বুধবার তেহরানে সবচেয়ে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ। এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে বিপুল অর্থ খরচ হচ্ছে বলে উদ্বেগ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যুদ্ধের 11 দিন পার হলেও থামছে না ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সামরিক উত্তেজনা। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত মধ্যপ্রাচ্যের যুদ্ধের ময়দান। স্থানীয় সময় মঙ্গলবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় সমগ্র অঞ্চল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। একই দিনে কাতারে 5টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে তেহরান। সেই সঙ্গে বাহরাইনের একটি আবাসিক ভবনে ইরানের ড্রোনের আঘাতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসেও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি হামলা অব্যাহত ছিল। ইরানের কোদস প্রদেশে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। কুমে অবস্থিত গোয়েন্দা মহাপরিচালক কার্যালয়ের ভবনেও হামলা চালানো হয়েছে। ইরানের কারমান বিমানবন্দরেও হামলা চালিয়েছে তেল আবিব। ইরানের 400 লক্ষ্য বস্তুতে হামলার দাবি করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে হিমশিম খাওয়া নেতানিয়াহু ইসরায়েলের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
এ যুদ্ধ চালিয়ে যেতে অনেক অর্থ খরচ হচ্ছে, আর এ যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রতিরক্ষা বাজেট এবং যুদ্ধ প্রচেষ্টাকে সাহায্য করার জন্য আমাদের একটি বিশেষ বাজেট নির্ধারণ করতে হবে। এদিকে হরমুজ প্রণালী দিয়ে যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের জাহাজ অতিক্রম করলে ধ্বংস করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসির নৌবাহিনী। এই প্রণালীতে এরই মধ্যে মাইন বসানো শুরু করেছে ইরান। মার্কিন 2 গোয়েন্দা কর্মকর্তা গণমাধ্যম সিএনএনকে জানিয়েছেন, গত কয়েকদিনে এই পথে ইরান হাজারখানেক মাইন স্থাপন করতে পারে। মার্কিন গোয়েন্দারা উদ্বেগ জানান যে তেহরান চাইলেই হরমুজ প্রণালীতে হাজার হাজার মাইন স্থাপন করতে পারবে। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এই মাইন না সরালে তেহরানের পরিণতি ভয়াবহ হবে। একই সঙ্গে 10টি নিষ্ক্রিয় মাইন বসানো নৌকা ধ্বংসের দাবি করেছেন তিনি। মার্কিন সমরমন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার ইরানে এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের পাশে কেউ নেই এবং তারা একতরফাভাবে হেরে যাচ্ছে। অপারেশন এপিক ফিউরির 10ম দিনে আমরা একাগ্রতার সঙ্গে আমাদের লক্ষ্যের দিকে এগোচ্ছি। লক্ষ্যগুলো সহজ এবং নির্ভুলতার সঙ্গে আমরা তা বাস্তবায়ন করছি। এদিকে ইরানকে মোকাবেলায় ভূমধ্যসাগরে বিশেষ রণতরী মোতায়েন করেছে যুক্তরাজ্য। এছাড়া মধ্যপ্রাচ্যের সাইপ্রাসে ওয়াইল্ড ক্যাট নামে বিশেষ হেলিকপ্টারও মোতায়েন করেছে স্টারমার প্রশাসন। একই দিনে যুক্তরাজ্যের গ্লুচেস্টারশায়ারের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটিতে আরও 3টি মার্কিন B-1 বোমারু বিমান অবতরণ করেছে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র সময় মতো ইরানে হামলা না চালালে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হুমকির মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় রিপাবলিকান সম্মেলনে দেয়া ভাষণে তিনি বলেন, সামরিক পদক্ষেপ না নিলে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র পেয়ে যেত। একই সঙ্গে নিজের প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের কথাও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। ফ্লোরিডার ডুরাল শহরে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে বক্তব্য দেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। ট্রাম্পের দাবি, ওই হামলা না হলে খুব অল্প সময়ের মধ্যেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারত ইরান। এতে আঞ্চলিক সংঘাত আরও ভয়াবহ আকার ধারণ করত বলেও দাবি করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তার দাবি, যুক্তরাষ্ট্রের পদক্ষেপ না হলে ইসরায়েল সহ অঞ্চলের একাধিক দেশ সরাসরি হুমকির মুখে পড়ত। একই সঙ্গে তিনি কংগ্রেসের ডেমোক্রেট সদস্যদের সমালোচনা করে বলেন, তারা জাতীয় নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের অবস্থাকে দুর্বল করার চেষ্টা করছে। If I didn't hit them first, they were going to hit our allies first. I believe, upon information and belief, but I believe that he was going to, they were going to take over the Middle East. They were looking to take over the Middle East. Now, had Operation Midnight Hammer not taken place, that was definite, because they would have had a nuclear weapon within a matter of weeks. But that took place. That was a setback. But look at the number of missiles they were able to buy and make over the last 6 months. ভাষণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আত্মবিশ্বাসী বক্তব্য দেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্রের মুদ্রাস্ফীতি কমেছে, মানুষের আয় বেড়েছে এবং শেয়ার বাজার নির্বাচনের পর থেকে একাধিক রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অপরাধের হার কমার কথাও উল্লেখ করেন তিনি। তবে ট্রাম্পের এসব বক্তব্য নিয়ে সমালোচনাও রয়েছে মার্কিন রাজনৈতিক মহলে। বিশ্লেষকদের মতে, ইরান ইস্যুতে সামরিক পদক্ষেপ ও অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব দুটি এখন বড় বিতর্কের বিষয় হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। বরকতুল্লাহ, সময় সংবাদ। গাড়িতে পর্যাপ্ত তেল থাকা সত্ত্বেও আবারও সিরিয়ালে দাঁড়াচ্ছেন অনেকে। রাজধানীর বেশ কয়েকটি পেট্রোল পাম্পে এখন এমন চিত্র। জ্বালানি সংকট, দাম বাড়ার শঙ্কা ও গুজবের কারণে আগাম প্রস্তুতি হিসেবে বাড়তি তেল নিচ্ছেন অনেক ক্রেতা। এতে ভোগান্তি আরও বাড়ছে। স্বপন আহমেদের রিপোর্ট। দাম বাড়ার আশঙ্কা আর সরবরাহ কমে যাওয়ার গুজবে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির ভিড় যেন কমছেই না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও গুজবের কারণে অতিরিক্ত তেল নিতে আবারও লাইন দিচ্ছে অনেক গাড়ি। এতে যাদের আসলেই তেলের প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। 10 লিটার তার যাওয়ার কথা, 7 লিটারে গিয়ে তেল বন্ধ হয়ে যাচ্ছে। তার মানে তার ট্যাঙ্কি ফুল সামাউসে। তারপরও আমি বললাম, তাই এত কষ্ট করে কেন আসলেন? তো বললো, আমি তো ঢাকার বাইরে যাবো, যদি মাঝপথে বন্ধ হয়ে যায় কিংবা না পেয়ে থাকি। এই যে প্যানিক ইস্যু, যাদের প্রয়োজন নাই তারাও নিতেছে, এখন যাদের প্রয়োজন বেশি, কারণ এটা বলা যাচ্ছে, এই জন্য মিটার দেখে দেখে তেল দেওয়া দরকার। যাদের প্রয়োজন এখন তারা বাধ্য হয়ে সময় নিয়ে নিতেছে, জরুরি হলেও তাদের কিছু করার নাই, বাধ্যতামূলক নিতে হইতেছে সিরিয়ালে।
রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে যার সত্যতাও মেলে। কথা হয় তেলের জন্য লাইনে দাঁড়ানো এরকম বেশ কয়েকজন গাড়ি চালকের সঙ্গে। জানতে চাই পর্যাপ্ত তেল থাকার পরও কেন লাইনে দাঁড়িয়েছেন তারা। তেল আছে মনে হয় আপনার হচ্ছে 10 লিটার। তাহলে কেন নিচ্ছেন? অল্প একটু নিয়ে রাখতেছে, স্যারে বলছে, হ্যাঁ আমরা তো মানুষের চাকরি করি, উনি বলতেছে এটা নিয়ে রাখো যেহেতু সংকট হইতে পারে। তাদের তেল আছে, অনেকের তেল ভরে নিয়ে আবার ওই তেলগুলি কি করে নামাই রাখে, নামাই রেখে আবার পাম্পে এসে সিরিয়াল দেয়। এই জন্য তো পাম্পে এত এই যে লম্বা সিরিয়াল। 20 লিটার মতো হবে। তাহলে 15-20 লিটার তেল আপনার থাকার পরেও এটা দিয়ে তো আপনি অনেকদিন না, আমার যে গাড়ি এটা মনে করেন যে একদিনে মনে করেন যে 10 লিটার খায়ালাম। এখন কত লিটার তেল আপনার গাড়িতে আছে? এখন ধরেন তেল আছে 25 লিটার। আমার প্রতিদিন মনে করেন 120-30 কিলোমিটার গাড়ি চালাইতে হয়, তো সেক্ষেত্রে তেল আমার লাগবেই। সংকট সমাধানে এরই মধ্যে রেশনিং পদ্ধতিতে সরকারের বেঁধে দেওয়া পরিমাণের মধ্যেই জ্বালানি তেল বিক্রয় চলছে। জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও ঘোষণা দিয়েছে সরকার। এরপরও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুধু ব্যক্তিগত গাড়িতেই নয়, উৎপাদনমুখী শিল্পে জড়িত যানবাহনেও মিলছে না দরকার মতো জ্বালানি। এমন দাবি করে ব্যবসায়ীরা বলছেন, এভাবে চললে ভেঙে পড়তে পারে তৈরি পোশাক, ওষুধ সহ নিত্যপণ্যের সরবরাহ ব্যবস্থাপনা। বিপর্যয় এড়াতে তাই অগ্রাধিকার ভিত্তিতে উৎপাদনমুখী খাতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদদের। MS আরিফিনের রিপোর্ট। ফিলিং স্টেশনে যেমন ব্যক্তিগত গাড়ির অপেক্ষা, তেমনি ডিপোতে অপেক্ষায় থাকছে পণ্যবাহী যানবাহন। রেশনিং পদ্ধতিতে দৈনিক 70 থেকে 220 লিটার পর্যন্ত তেল পাচ্ছে পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। জ্বালানি তেলের এই বেঁধে দেওয়া সীমায় বিপাকে পড়েছেন উৎপাদনকারীরা। লম্বা লাইনে দীর্ঘ সময় পর কখনো কখনো তেল না পেয়েও ফিরতে হচ্ছে পরিবহনগুলোকে। এমন বাস্তবতায় তৈরি হয়েছে নিত্যপণ্য সরবরাহ বন্ধের শঙ্কা। জ্বালানি অভাবে আমরা সবগুলো ট্যাঙ্কার চালাতে পারছি না, ফলে আমাদের মিল্ক সংগ্রহ ব্যাহত হচ্ছে এবং আমরা ডিস্ট্রিবিউটর ঠিকমতো করছি না। এর পাশাপাশি এখন কিন্তু পুরোদমে আমাদের টমেটো ক্রাশিং চলছে। যেই পরিমাণ গাড়ি দরকার, যে পরিমাণ ফকলিফট মুভমেন্ট করা দরকার, এক্ষেত্রে আমাদের কাজগুলো অনেক ব্যাহত হচ্ছে। জটিলতায় পড়েছে ওষুধ শিল্প। কারখানা থেকে গুদাম আর গুদাম থেকে ডিপো ও দোকানে ওষুধ পৌঁছাতে চাহিদা মতো মিলছে না জ্বালানি। ভোক্তা পর্যায়ে যাওয়ার পূর্বে যে কেমিস্ট শপ আছে, এখানে পৌঁছাতে গেলে তো পরিবহন ছাড়া পারবেন না। এই পরিবহনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেলে আপনি সেটা কিভাবে কম্পেনসেট করবেন? ঈদের ছুটির আগে উৎপাদনমুখী কারখানার বয়লার ও জেনারেটর চালু রাখতে দিনে অন্তত 500 লিটার ডিজেল সরবরাহ করতে ফিলিং স্টেশনগুলোকে নির্দেশনা দিতে বিদ্যুৎ ও খনিজ সম্পদ বিভাগে চিঠি দিয়েছে বিজিএমইএ, যদিও সুফল মেলেনি তাতে। ফেডারেল ব্যাংক মৌখিক নির্দেশ দিয়েছে, হ্যাঁ তাদের এইসব সার্টিফিকেট নিয়ে আসলে তাদেরকে 500 লিটার পর্যন্ত তেল দেওয়া যেতে পারে। দুঃখের বিষয় হলো ওইসব ফেডারেল ভাবে রিজার্ভ তেলে নাই। সরকার যাতে ব্যবসায়ীদের প্রবলেমগুলা কাছ থেকে অনুধাবন করে খুব শর্ট সময়ে দিয়ে শুনতে যাতে আমাদের প্রবলেমগুলো সলভ করে। এই অবস্থায় উৎপাদনমুখী শিল্পে অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি সরবরাহ নিশ্চিতে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা। এটা যদি সাময়িক হয় তাহলে এটার একটা প্রলম্বিত নেতিবাচক প্রচ্ছায়া কিন্তু আমরা দেখব না, কিন্তু এটা যদি একটা লম্বা সময়ের জন্য যদি হয় তাহলে তো অবশ্যই এটা আমাদের উৎপাদন, আমাদের প্রতিযোগিতার সক্ষমতা, আমাদের রপ্তানি এগুলোর উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলবে। এদিকে আমদানি অব্যাহত রাখা সহ দেশের সব ডিপোতে নিয়মিত তেল পাঠানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পাশাপাশি হরমুজ প্রণালী বন্ধ হওয়া সত্ত্বেও সব ধরনের জ্বালানি সংকট কাটিয়ে উঠছে বাংলাদেশ। চট্টগ্রাম বন্দরের জলসীমায় অবস্থানরত 14টি জাহাজ থেকে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই একযোগে 60,000 মেট্রিক টন ডিজেল, 41,000 মেট্রিক টন LPG এবং 2,47,000 মেট্রিক টন LNG সহ অন্যান্য জ্বালানি খালাস চলছে। এই কার্যক্রম নির্বিঘ্ন করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছে বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম নগরীর পতেঙ্গা উপকূলের ডলফিন জেটিতে অবস্থান নিয়ে ডিজেল খালাস করছে সিঙ্গাপুর থেকে আসা জাহাজ লিয়ান হু। এতে আমদানি করা 30,000 মেট্রিক টন ডিজেল রয়েছে।
ঠিক তার পাশে অপর জেটিতে ২৭,২০৪ মেট্রিক টন ডিজেল খালাস করছে এমটি শিউচি নামের আরেকটি জাহাজ। এর বাইরে আগামী বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে প্রতিটিতে ৩০,০০০ মেট্রিক টনের বেশি ডিজেল বোঝাই এসপিটি থেমিস, রাইফেল সামুরাই, চ্যাং হ্যাং হং 2 নামের আরও অন্তত 3টি জাহাজ। এই মুহূর্তে দেশের চলমান পরিস্থিতিতে এই জ্বালানি সরবরাহটাকে নিরবিচ্ছিন্ন রাখার জন্য বন্দর কর্তৃপক্ষ এই ধরনের জ্বালানিবাহী জাহাজগুলোকে দ্রুত বাংকারিং দিয়ে পণ্যের সরবরাহটাকে নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে এবং আমাদের সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডাররা আছেন তাদেরকেও এই বিষয়ে জানানো হয়েছে যাতে এই পুরো বিষয়টাকে সাপ্লাই চেইনটা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এবং কোনো জায়গায় কোনো বাধা সৃষ্টি না হয়। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী বঙ্গোপসাগরে মহেশখালী এবং কুতুবদিয়া এলাকায় অবস্থান নিয়ে ৪১,৫০০ মেট্রিক টন এলপিজি খালাস করছে 2টি জাহাজ। এছাড়া ১,২৬,০০০ মেট্রিক টন আমদানিকৃত এলএনজি খালাস করছে আল জোর এবং আল জাসিয়া নামে আরও 2টি জাহাজ। অবশ্য 2-1 দিনের মধ্যে চট্টগ্রাম বন্দরে আসবে লুসাইল এবং আল গালাইল নামে আরও 2টি জাহাজ, যেখানে রয়েছে ১,২৫,০০০ মেট্রিক টন এলএনজি। সংশ্লিষ্ট পরীক্ষণ এবং অ্যাসেসমেন্ট গ্রুপকে নির্দেশনা দেওয়া হয়েছে জাহাজ বার্থিংয়ের সঙ্গে সঙ্গে যাতে ডকুমেন্ট সাবমিশনের পরেই যাতে দ্রুততম সময়ের মধ্যে এটি যাতে খালাস করা হয়, যাতে কোনো ধরনের কোনো ডেভিয়েশন না হয়। অবশ্য চট্টগ্রাম বন্দরে ৪০,০০০ মেট্রিক টন ফার্নেস অয়েল খালাস অবস্থা রয়েছে। 2টি অয়েল ট্যাঙ্কার ক্রুড অয়েল বাহী 2টি জাহাজের অবস্থান রয়েছে চট্টগ্রাম বন্দরের জলসীমায়। আপৎকালীন জ্বালানির সংকট কাটানো গেল, আগামীতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের স্বার্থে মজুদ সক্ষমতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। এক্ষেত্রে রাষ্ট্রীয় তেল বিপণনকারী প্রতিষ্ঠান পদ্মা, মেঘনা, যমুনা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর ট্যাঙ্কারকে কাজে লাগানোর কোনো বিকল্প দেখছেন না তারা। জ্বালানি তেল মজুদ আছে, 1 মাসের থাকার উচিত এবং আনুমানিক এরকম সময়ের মজুদ আছে। এরপরে আবার এখন নতুন নতুন জাহাজ আসতেছে, হ্যাঁ, বিভিন্ন দেশ থেকে আসতেছে, এলপিজি, এলএনজি এবং আমাদের অপরিশোধিত তেল এগুলো আসতেছে। তো এই আসার প্রেক্ষিতে আমরা যাতে এগুলো রাখতে পারি ঠিকমতো, সেই ব্যবস্থাটা এফিসিয়েন্টলি আমাদের করতে হবে বিভিন্ন তেল কোম্পানির মাধ্যমে। আমাদের বিভিন্ন তেল কোম্পানিতে যে সমস্ত তেলের ট্যাঙ্কগুলো আছে সেগুলোর যাতে পারফেক্ট ইউটিলাইজেশন, সেটার লেভেলগুলো পারফেক্ট যাতে ইউটিলাইজেশন হয়। চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরের পাশাপাশি পতেঙ্গার গুপ্তখাল এবং ডলফিন জেটিতে খালাস হয় বিদেশ থেকে আমদানি করা সব ধরনের জ্বালানি। চট্টগ্রাম বন্দরের জলসীমা 64 নটিক্যাল মাইলের মধ্যে যেসব এলপিজি, এলএনজি এবং গ্যাসসহ জ্বালানি তেল বহনকারী জাহাজ রয়েছে সেগুলো নিরাপত্তা নিশ্চিতের জন্য অনুরোধ জানানো হয়েছে নৌবাহিনী এবং কোস্টগার্ডের কাছে। আর গুপ্তছড়া ঘাট, ডলফিন ঘাটে যেসব জাহাজ ভিড়ছে সেসব জাহাজ থেকে দ্রুত তেল খালাস করে বাজারে নেওয়ার নির্দেশনা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার স্টেক হোল্ডারদের। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। বেহাল দশায় পশ্চিমাঞ্চলের রেলপথ, লাইন দেবে যাওয়া এবং ভাঙা থাকায় প্রায় লাইনচ্যুত হচ্ছে ট্রেন। ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি নিচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চল। রেলপথ সংস্কার, রেল ক্রসিং ও কোচ মেরামত কাজ চলছে দ্রুত গতিতে। বিস্তারিত মধুব রানার রিপোর্টে ছবি তুলেছেন আব্দুল সালাম। রেল লাইনের কোথাও স্লিপার ভাঙা, আবার কোথাও নেই স্লিপারের ক্লিপ। উঁচু নিচু আঁকাবাঁকা লাইনে রয়েছে পাথরের ঘাটতিও। এ দশা পশ্চিমাঞ্চল রেল লাইনের। গত বছরে রেলের লাইন ভেঙেছে অন্তত 250 স্থানে, বেড়েছে রেল লাইনচ্যুত হওয়ার ঘটনা, কমেছে ট্রেনের গতি। শুধু তাই নয়, 1 কিলোমিটার রেলপথে 59টি জয়েন্ট থাকে, অথচ এসব জয়েন্টে 236টি নাটবল্টু থাকার কথা থাকলেও আছে মাত্র 189টি। আব্দুলপুর থেকে আপনার হলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত একটু ঝাঁকুনিটা বেশি হয় এবং ভাঙ্গা মাঝে মধ্যে পাওয়া যায়। ট্রেনের ভিতরকার এবং বাহিরকার এবং পরিবেশ সব দিক থেকে একদম বাজে একটা অবস্থা, প্রচুর ঝাঁকায় ট্রেন। স্লিপারগুলো অনেক সময় নাট বল্টু বারবার গাড়ি যাওয়ার সময় ধাক্কা খায়, নষ্ট দোকানে খসে যায়, অনেক সময় খসে পড়েও যায়, সেক্ষেত্রে গাড়ির দুর্ঘটনা আসতেও পারে, বলা যাবে না। এজন্য ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে লাইন মেরামত সহ সব ধরনের প্রস্তুতি নিচ্ছে রেল বিভাগ। কিছু স্লিপার নষ্ট হয়েছে, পর্যায়ক্রমে আসছে, আমরা আস্তে ধীরে লাগাচ্ছি। ঈদকে কেন্দ্র করে আমাদের রেলপথ রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়। রেলটা যেটা, সে রেলের বয়স অনেকগুলো অতিক্রান্ত হয়ে গেছে, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে। এই রেলগুলো প্রতিস্থাপন করা হবে। পশ্চিমাঞ্চল রেলপথ রয়েছে 1900 কিলোমিটার আর চলাচল করে 120টি ট্রেন। এছাড়া ঈদ উপলক্ষে পার্বতীপুর জয়দেবপুর রুটে 2 জোড়া স্পেশাল ট্রেন চলবে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।
নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত শ্রমিকরা। পরিবহন মালিকদের দাবি দুর্ঘটনা রোধে ফিটনেসবিহীন বাস মেরামত করা হচ্ছে। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়েছেন যাত্রী ও বাস চালকরা। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। আল মামুনের তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে রিপোর্ট। ঈদ সামনে রেখে নাটোরের ওয়ার্কশপগুলোতে লক্কর ঝক্কর বাস মেরামতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পুরাতন এই বাসগুলো মেরামতের পর রং করে নতুন করে তুলছেন শ্রমিকরা। জেলার শহরতলির হরিশপুর এলাকার বিভিন্ন ওয়ার্কশপে ফিটনেসবিহীন অন্তত 100 যাত্রীবাহী বাস মেরামত করা হচ্ছে। 25 রোজার মধ্যেই কাজ শেষ করে মালিকদের কাছে হস্তান্তরের আশা শ্রমিকদের। ঈদ মৌসুম হলে আমাদের কাজের চাপ আসলে অনেক হয়। এই গাড়িগুলো আমাকে ঈদের 5-7 দিন আগে ডেলিভারি করতে হবে। সব সময় ঈদের আগে গাড়িগুলা চাই যে একটু ভালো করে রাখি, যাতে মানুষের সমস্যাটা না হয় রাস্তার। ঈদযাত্রা নিরাপদ করতে সড়ক মহাসড়কে ফিটনেসবিহীন বাহন চলাচল বন্ধের দাবি যাত্রী ও বাস চালকদের। ভাঙাচোরা যত্রতত্র নষ্ট গাড়িগুলো যেগুলো চলাচল করে রাস্তায়, তো মহাসড়কে ভোগান্তির মেন কারণেই ওই গাড়িগুলো। ভালো গাড়ির ব্যবস্থা যেন করে, লোকজন যেন নিরাপদে যাতায়াত করতে পারে। অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। ঈদের মধ্যে ফিটনেসবিহীন বাস সড়কে চলবে না, এমনটাই জানায় বাস মালিক সমিতি। যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ। গাড়ি আমরা সুষ্ঠুভাবে পরিচালনা করব, যাতে মানুষ ঠিক মতন গন্তব্যস্থলে পৌঁছাতে পারে, এবং ফিটনেসবিহীন গাড়ি আমরা রাস্তায় দেব না। আমরা চেকপোস্ট স্থাপনের মাধ্যমে অত্র থানা এলাকায় যেন কোনো ফিটনেসবিহীন গাড়ি বা লক্ষ্যজোড় বাস যেন না চলতে পারে বা ওভারলোড না নিতে পারে, সে আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করতেছি। বাস মিনিবাস মালিক সমিতির হিসেবে প্রায় 1 লাখ মানুষ বিভিন্ন জেলা থেকে নাটোরে ঈদ করতে যান। সময় সংবাদ, নাটোর। আবারও জ্বালানি তেলের প্রসঙ্গ। রোহিঙ্গাদের এলপিজি সরবরাহে তহবিল সংকটের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ভাষাঞ্চলে বন্ধ রয়েছে এলপিজি সরবরাহ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গারা বলছেন, রান্নার জ্বালানির জন্য বনের ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। সংশ্লিষ্টদের সতর্ক বার্তা, এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবে উখিয়া টেকনাফের বন ও পরিবেশ। তাই প্রয়োজনীয় সময় পর্যন্ত এলপিজি সরবরাহ কর্মসূচি অব্যাহত রাখতে আন্তর্জাতিক সহায়তা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। উখিয়ার 4 নম্বর ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ জুবাইর ও সেতারা দম্পতি এলপিজি আসার আগে প্রতিদিন রান্নার জন্য ব্যবহার করতেন প্রায় 5 কেজি কাঠ, কিন্তু এখন এলপিজি পাওয়ার কারণে তাদের আর জঙ্গলে যেতে হয় না, নেই বনের ভেতরে গিয়ে কাঠ সংগ্রহের ঝুঁকিও। গ্যাস ফায়ারে আর তো এটা জানো করে মানে তার আর জ্ঞাতিয়া হানা করে সুরগরি আনন হানানা করে আনলাই আর তুই আন গ্যাস দিয়ে আনলা আর তো ফায়দা হয়ে গছ দাসে পরিষ্কার থাকে, তো ফাইন্দে তো এসব বেশি খামার তো আর তো গ্যাস ব্যবহার করলে বেশি মানে সুবিধা হয়ে। পরিবেশ রক্ষায় এবং নিরাপদ জ্বালানি নিশ্চিত করতে সেভ প্লাস কর্মসূচির আওতায় 2018 সালে ক্যাম্পগুলোতে শুরু হয় এলপিজি বিতরণ কর্মসূচি। এই উদ্যোগের ফলে বর্তমানে উখিয়া ও টেকনাফের 33টি ক্যাম্পে প্রায় 2.5 লাখ পরিবার নিয়মিত এলপিজি পাচ্ছে। তবে রোহিঙ্গারা বলছেন, এই সরবরাহ বন্ধ হলে তারা শুধু জ্বালানি সংকটেই পড়বেন না, পুনরায় বাড়বে বন উজাড়ের চাপও। গ্যাস যদি শেষ হয়ে গেলে আর মরণ বাদে কোনো উপায় নেই। এটা যদি গ্যাস বন্ধ হয়ে যাবে আর তো বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ সকল ফেস করা হইবে, এন্ডিলে হচ্ছে মোরা জায়গায় গাছ ছাড়া হইব, এন্ডিলে মোরার মাঝে বিভিন্ন ধরনের হাতি আছে, বাঘ আছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম যৌথভাবে এই এলপিজি সরবরাহ কর্মসূচি পরিচালনা করছে। যদি গ্যাস না থাকে, স্বাভাবিকভাবেই নিকটতম জ্বালানি হবে গাছ, এবং এই গাছ যদি উপড়ে ফেলা হয় তাহলে আমরা ভবিষ্যতে বন্যা এবং ল্যান্ডস্লাইডের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তবে পুরো কর্মসূচিটি নির্ভর করছে আন্তর্জাতিক সহায়তার উপর, আর দাতা সংস্থাগুলোর তহবিল সংকটে ইতিমধ্যে কিছু এলাকায় এলপিজি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। তবু এই উদ্যোগ চালু রাখতে আন্তর্জাতিক সহায়তা অব্যাহত থাকবে, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। যদি ইউএন ঠিকমতো এলপিজি সরবরাহ করতে না পারে
পাহাড়ি বনাঞ্চল রয়েছে সেটিও ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। বিভিন্ন সংস্থার কাছে আবেদন করছি যাতে এই বিষয়ে তারা ফান্ড রেজ করতে পারে এবং ডোনারদের সাথে কথা বলতে পারে। We are very much hoping that despite the humanitarian funding decline that all the agencies and all the organizations that work here are dealing with, we can continue the work that we do with LPG. মানবিক সংস্থাগুলোর যৌথ উদ্যোগে সেভ+2 কর্মসূচির আওতায় উখিয়া ও টেকনাফ এলাকার 3000 হেক্টর জমিতে নতুন করে বৃক্ষরোপণ করা হয়েছে। এর মধ্যে 700 হেক্টরেরও বেশি এলাকা রয়েছে সরাসরি ক্যাম্পের ভেতরে। একসময় এই পাহাড় কেঁদেছিল বৃক্ষহীনতার বেদনায়, আজ সেখানে নতুন চারা গজাচ্ছে। একটি এলপিজি হয়তো একটি পরিবারকে রান্নার সুযোগ দেয়, কিন্তু বাঁচিয়ে দেয় একটি বন, একটি পাহাড়, একটি ভবিষ্যৎ। বিশ্বের সর্ববৃহৎ আশ্রয় শিবির উখিয়ার কুতুপালং থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সকালের সময় আরও থাকছে। আজ শুরু বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ। ট্রফি উন্মোচন দুই অধিনায়কের 2027 বিশ্বকাপের আগে দল গোছানোর সময় চাইলেন মেহেদী মিরাজ। ঈদ উল ফিতর সামনে রেখে রাজশাহীতে জমে উঠেছে সিল্কের পোশাকের বেচাকেনা। ক্রেতারা আকর্ষণীয় ডিজাইনের শাড়ি, থ্রি পিস ও পাঞ্জাবি কিনলেও দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীরা বলছেন সুতাসহ বিভিন্ন কাঁচামালের মূল্য বৃদ্ধিতে দাম কিছুটা বেড়েছে, তবে পোশাকে এসেছে বৈচিত্র্য। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। শাড়িতেই ফুটে ওঠে নারীর আসল সৌন্দর্য, আর তা যদি হয় সিল্কের তাহলে তো কথাই নেই। আসন্ন ঈদ উল ফিতর সামনে রেখে সিল্কের শোরুমগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। বরাবরের মতো নারীদের পছন্দ আকর্ষণীয় ও চোখধাঁধানো ডিজাইনের রেশমি শাড়ি। এছাড়া রুচিশীল ও আভিজাত্যের কারণে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্কের থ্রি পিসের চাহিদাও রয়েছে বেশ। আর পুরুষের পছন্দ পাঞ্জাবি। রাত দিন কাজ করে সিল্ক পল্লীর কারিগররা নিপুণ হাতে শাড়ি, থ্রি পিস, পাঞ্জাবি সহ নানা ধরনের পোশাক তৈরি করে তুলছেন শোরুমে। ঈদে কেউ প্রিয়জন, কেউ আবার পরিবার পরিজনের জন্য কিনছেন পছন্দের পোশাক। সিল্কের কদর বলতে সিল্কের কদর তো রাজশাহীতে একটা বরাবরই আছে। ভালো ভালো রেশম পাঞ্জাবিগুলো পাওয়া যায়, মেয়েদেরও শাড়ি কাপড় পাওয়া যায়। আগের বার থেকে এবার কালেকশন অনেক ভালো আসছে আর দামও রিজনেবল। সিল্কের শাড়ি তো আমাদের মেয়েদের জন্য থাকাই লাগবে। সবসময় এখান থেকেই শপিং করা হয়, বিশেষ করে বাচ্চাদের গুলো। অন্যান্য জায়গার তুলনায় কালকে আমি নিউ মার্কেটে ঘুরেছি, সেই তুলনায় এখানে অনেক ভালো সাশ্রয় আছে। চেষ্টা করছি আরও দেখার বিভিন্ন রকমের, নিজের জন্য, ফ্যামিলির জন্য। আত্মীয় স্বজন সবার জন্যই নেওয়া হয়েছে, এখান থেকেই বাজার করা হয়, এখান থেকেই সবকিছু নেওয়া হয়েছে। তবে সিল্কের পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কিছু হচ্ছে, আবার কিছু হচ্ছে না, আবার কিছু হলো বাজেটের বাইরে। যেটা পছন্দ হচ্ছে এটা দাম বেশি। অন্যান্য বছরের তুলনায় দাম বেড়ে গেছে, একটু রেট বাড়ানো হয়েছে, তো এই জন্য আমি একটু হতাশ হয়েছি। নিতে হবে, বাচ্চাদের জন্য নির্দেশন নিতে হয়, কষ্ট হইলো। এদিকে বিক্রেতাদের কেউ কেউ দাম বাড়ার কথা স্বীকার করলেও অনেকে বলছেন ঈদ উপলক্ষে দেয়া হচ্ছে আকর্ষণীয় মূল্য ছাড়। সফুরা সিল্ক তেমনি রাজশাহীর ভিতরে একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা বলবো সারা বাংলাদেশের বিশ্বের দরবারেও এর একটা চাহিদা আছে। সেই তুলনায় এবারকার বেচাকেনাটা একটু মনে হচ্ছে যেন নিম্নগামী। এটা একটা কস্টলি আইটেম, এর সুতা প্রায় ৮,০০০-৯,০০০ টাকা কেজি। তো আর এভেলেবল যে বাংলাদেশে হয় তাও না, খুব কস্টলি জিনিস এখানে তৈরি হচ্ছে আর কি। তো এটা আমরা দীর্ঘদিন ধরে, মানে দীর্ঘ বছর ধরে এটা ধরে রাখছি আর কি, সিল্কটার ঐতিহ্য রাজশাহীর। হাই রেঞ্জের শাড়িগুলো আছে যেগুলোতে কস্ট একটু বেশি পড়ে, সেগুলোতে ৫০০-১,০০০ টাকা, মানে গতবারের চেয়ে এবার একটু বাড়তি আছে। তবে যেগুলো ২০,০০০ টাকার নিচে শাড়িগুলো আছে সেগুলো একই রকমই দাম আছে। বিক্রেতারা জানান রাজশাহী সিল্কের শাড়ি ৩,০০০ থেকে শুরু করে ৫৫,০০০ টাকা, পাঞ্জাবি ৫,০০০ থেকে ২৫,০০০ ও থ্রি পিস ৬,০০০ থেকে সর্বোচ্চ ৩২,০০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঈদ সামনে রেখে বগুড়ার সেমাইয়ের চাহিদা বেড়ে গেছে। স্বাদে মানে সেরা হওয়ায় এখানকার চিকন ও লাচ্ছা সেমাইয়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে এখন বাইরেও। তবে গতবারের তুলনায় এবার চিকন ও লাচ্ছা সেমাইয়ের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। হাতের জায়গা দখল করে নিয়েছে আধুনিক যন্ত্রপাতি, কারিগরের সুনিপুণ দক্ষতায় তৈরি হচ্ছে চিকন ও লাচ্ছা সেমাই।
বগুড়া ব্রেড বিস্কুট অ্যান্ড কনফেকশনারি মালিক সমিতির তথ্য মতে জেলায় প্রতি বছর ঈদের বাজারে অন্তত 250 কারখানায় প্রায় 17,000 টন লাচ্চা সেমাই উৎপাদন হয়, যা টাকার অঙ্কে অন্তত 400 কোটি টাকা। এসব সেমাই উত্তরাঞ্চল ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দেশের সব জেলায় যায়। এজন্য রাত দিন সেমাই তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। গরুর দুধ থেকে এখানে আমাদের ঘি তৈরি করে আমরা লাচ্চাটা সেই ঘি দিয়ে আমরা লাচ্চা ভাজি। মান খুবই ভালো, যার জন্য আমাকে মালিক থাকতেছে না। চোখের সামনে ঘি তৈরি হচ্ছে এবং সেই ঘি থেকে একদম সরাসরি লাচ্চাতে ব্যবহার করা হচ্ছে। পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি করতেছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। দিনাজপুর যায়, পাটগ্রাম যায়, রংপুর যায়, বিভিন্ন জায়গায় যায়। অনেক ব্যস্ততা এখন আমাদের এই লাচ্চা সেমাই। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সেমাইয়ের ব্যবসা আরো সম্প্রসারণ সম্ভব বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। যে বাজার লাচ্চার সেমাই 1200 টাকা থেকে 1300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে, আর ডালজা ভাজা লাচ্চার সেমাই 250 থেকে 300 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। এখন হয়তো মুনাফা নাও হতে পারে আসলে, কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ এই প্রভাবটা যখন মানুষ বুঝতে পারবে যে একটা ভালো কিছু আমরা দিতে চাই তাদেরকে, তখন আমরা এটা মুনাফা করব। এদিকে সেমাই ব্যবসার সঙ্গে জড়িতদের সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। আমাদের প্ল্যান আছে, আমরা ওনাদেরকে প্রশিক্ষণ দেব, পাশাপাশি ওনাদেরকে অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা ওনাদেরকে ডাকবো, ডেকে ওনাদের সাথে আমরা করব, একটা ওয়ার্কশপ টাইপের করব, যাতে করে ওনারা এই বিষয়গুলো অবগত হন এবং আরো বেশি পরিচ্ছন্নভাবে এই কাজগুলি করেন। জেলার অন্তত 2,500 মানুষ লাচ্চা সেমাই উৎপাদনের কাজে নিয়োজিত। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নওগাঁয় 8 বছরেও শেষ হয়নি আত্রাই নদীর উপর নির্মাণাধীন সেতুর কাজ। অভিযোগ উঠেছে মাত্র অর্ধেক কাজ করে 75% টাকা তুলে লাপাত্তা ঠিকাদার। এতে ক্ষোভ প্রকাশ করেন দুই পাড়ের মানুষ। সংশ্লিষ্ট দফতর বলছে ঠিকাদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। নদীর মাঝ বরাবর দাঁড়িয়ে অসম্পূর্ণ পিলার, ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে নির্মাণ সামগ্রী। এ চিত্র নওগাঁর মহাদেবপুর আত্রাই নদীর। সেতুর 7টি স্প্যানের মধ্যে 5টির কাজ আর উপরের ছাদের কিছু অংশ শেষ। বাকি নির্মাণ কাজ শেষ না করেই লাপাত্তা ঠিকাদার, তুলে নিয়ে গেছে সিংহভাগ টাকা। 2018 সালের জুন মাসে আত্রাই নদীর উপর এই ব্রিজ নির্মাণ কাজ শুরু হয়। 262 মিটার দৈর্ঘ্যের 29 কোটি টাকা ব্যয়ের এই ব্রিজ নির্মাণ কাজ শেষ হওয়ার কথা 2022 সালে। দীর্ঘ সময়ও এই ব্রিজ নির্মাণ কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কথা বলছেন এলাকাবাসী। 7-8 বছর হয়ে যাচ্ছে, এখন তো আর কিছুই নাই, সবকিছু মনে হয় নিয়ে যাবে এরকম অবস্থা, এখনো আটকে আছে। আমাদের চলাফেরা অসুবিধা হচ্ছে, যানবাহন যাওয়া যাচ্ছে না, অসুখ বিসুখ হলে জরুরি গাড়ি যায় না। একটা ব্রিজ হলে সবার সুবিধে, কারো অসুবিধা নেই। কাজটা সমাপ্ত করে দুপারে নদীর, আত্রাই নদীর দুপারের মানুষের একটা সেতু বন্ধন এবং যাতায়াতের পথ সুগম যেন হয়। অবশ্য ঠিকাদারের বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আমাদের সিআইবিআর প্রজেক্টের ব্রিজ এক্সপার্ট, উনি ভিজিট করে গিয়েছেন আমাদের 2টা ব্রিজ প্লাস আরও যেগুলো ব্রিজ আছে, উনি ওনার মতো করে রিপোর্ট অলরেডি পিডি স্যারকে জানিয়েছেন। পিডি স্যারও এটার বিষয়ে একটা তাগিদপত্র দিয়েছেন এক্সচেঞ্জ স্যারকে, এটার বিষয়ে ব্যবস্থা চলছে। সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পেয়েছিল ঠিকাদারি প্রতিষ্ঠান ICL প্রাইভেট লিমিটেড। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশে প্রথমবারের মতো আধুনিক ও স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। এটি পরীক্ষামূলকভাবে স্থাপন করা হয়েছে পাবনার ঈশ্বরদী কৃষি খামারে, যার মাধ্যমে কৃত্রিম উপায়ে বৃষ্টির মতো পানি ছিটিয়ে সমানভাবে সেচ দেওয়া হচ্ছে জমিতে। এতে সেচ খরচ কমার পাশাপাশি অর্থ ও পানির অপচয় কমবে। আসিফ মাহমুদের ছবিতে সবুজ মোল্লার রিপোর্ট। পাইপের সঙ্গে সংযুক্ত স্প্রিংকলারের মাধ্যমে বৃষ্টির মতো সেচ দেওয়া হচ্ছে। অত্যাধুনিক এই সেচ প্রযুক্তি দেশে প্রথমবারের মতো স্থাপন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন BADC। অস্ট্রিয়ার কারিগরি ও BADCর পানাশী প্রকল্পের আর্থিক সহযোগিতায় পরীক্ষামূলকভাবে সেচ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। ভূ উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় পাবনার মুলাডুলি কৃষি খামারে স্থাপন করা হয়েছে এই প্রযুক্তি। উন্নত দেশে বহুল ব্যবহৃত এ প্রযুক্তির মাধ্যমে কম সময় ও কম ব্যয়ে সেচ দেওয়ার এই আধুনিক ব্যবস্থা দেশের কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা সংশ্লিষ্টদের। খুশি কৃষকেরাও। যে কোনো ফসলের আমাদের উপকার হবে। মসুর, গম, শাক সবজি এসবের জন্য উপকার আছে। এটা ওদের পানি উঠছে, ভালোই হচ্ছে, ছিপছাপ পানিটা জমছে না,
একভাবে কাজ হচ্ছে। রবি শস্যের জন্য উপকার হবে বা কৃষির গজানোর পর যখন চারাটা হয়ে যাবে তখন হালকা পানি যখন লাগবে তখন হবে। এই ব্যবস্থায় 345 মিটার দীর্ঘ একটি সেন্টার পিভট সেচ ব্যবস্থা এককভাবে প্রায় 500 বিঘা জমিতে সেচ দিতে সক্ষম। গম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, আখ সহ বিভিন্ন অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফসলে সেচের জন্য বিশেষ উপযোগী। সফলতা মিললে এই সেচ প্রযুক্তি আরও স্থাপনের আশ্বাস বিএডিসি কর্মকর্তা। বাংলাদেশে প্রথমবারের মতো পাবনার ঈশ্বরদীর মুলাডুলি এবং নাটোরের লালপুরের ভবানীপুর কৃষি খামারে স্থাপন করা হয়েছে। সারা দেশে করা গেলে পানির অপচয় অনেকাংশে কমে আসবে। পাবনা ও নাটোর জেলায় চালু করা দুটি সেন্টার পিভট স্থাপনে ব্যয় ধরা হয়েছে প্রায় 4 কোটি টাকা। বিএডিসি কর্মকর্তাদের দাবি, সারা দেশের দুটি জেলা অর্থাৎ পাবনা এবং নাটোরে পরীক্ষামূলকভাবে করা হয়েছে এই প্রকল্প। এতে সফল হলে সারা দেশের অন্যান্য জেলাতেও নেওয়া হবে উদ্যোগ। এতে বাঁচবে সময়, রোধ হবে পানির অপচয়। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা। চাঁদপুরে নিখোঁজের 8 ঘন্টা পর বাড়ির পাশের বাঁশঝাড়ের নিচ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান, ফরিদগঞ্জে বালিথুবা পূর্ব ইউনিয়নের সোসাইরচর গ্রামে মঙ্গলবার ইফতারের পর নিখোঁজ হয় শিশু রুবেল। খোঁজাখুঁজির পর না পেয়ে তল্লাশি শুরু করে পুলিশ। পরে মঙ্গলবার ভোররাতে বাড়ির পাশে বাঁশঝাড়ের নিচ থেকে উদ্ধার করা হয় শিশু রুবেলের মরদেহ। গলায় শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। রুবেল শানকিশায়ের নুরানি মাদ্রাসার শিশু শ্রেণীর শিক্ষার্থী। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল সে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহ অঞ্চলের সুড়ঙ্গে লুকিয়ে থাকা হামাসের 3 সদস্যকে হত্যা করেছে ইসরায়েলের সেনাবাহিনী। ইসরায়েলের বিরুদ্ধে আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় হামলা আরও জোরদার করার অভিযোগ এনেছে হামাস। এর মধ্যেই সীমান্ত ক্রসিংয়ে কড়াকড়ি আর জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে উপত্যকাটির মানবিক সহায়তা কার্যক্রম। ইরানে হামলার আড়ালে গাজায় আরও তীব্র হচ্ছে ইসরায়েলের আগ্রাসন। সীমান্ত বন্ধ থাকায় উপত্যকাটিতে কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী, ক্যান্সার রোগী সহ গুরুতর অসুস্থরা। জাতিসংঘের মানবাধিকার সংস্থা OCHA জানায়, প্রতিদিন গাজায় প্রায় 180 জন নারী সন্তান জন্ম দিচ্ছেন। কিন্তু হাসপাতালের শয্যা সংকট ও চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে বড় ধরনের অস্ত্রোপচারের পরও অনেক নারীকে কয়েক ঘন্টার মধ্যে ছাড়পত্র দেওয়া হচ্ছে, যা জটিলতা ও সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দাবি করেছে, গাজায় ইসরায়েলি অভিযানের ফলে নারীদের জন্য বেঁচে থাকা ও নিরাপদে সন্তান জন্ম দেওয়ার পরিবেশ প্রায় ধ্বংস হয়ে গেছে। সংস্থাটির মতে, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও মর্যাদার অধিকার ধীরে ধীরে ক্ষয় করে দেয়া কেবল যুদ্ধের পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং নারীদের লক্ষ্য করে চালানো এক ধরনের পরিকল্পিত যুদ্ধ কৌশল। গাজার সীমান্ত ক্রসিংয়ে ইসরায়েলি বিধিনিষেধের কারণে মানবিক সহায়তা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রয়োজনের তুলনায় অনেক কম জ্বালানি প্রবেশ করায় স্বাস্থ্যসেবা, বর্জ্য অপসারণ ও আশ্রয়কেন্দ্র পরিচালনায় বড় সংকট তৈরি হয়েছে। ত্রাণকর্মীদের মতে, জ্বালানি ও নির্মাণ সামগ্রীর ঘাটতির কারণে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনও প্রায় থমকে গেছে। এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অভিযোগ করেছে, আঞ্চলিক উত্তেজনার সুযোগ নিয়ে গাজায় বেসামরিকদের উপর হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, বাস্তুচ্যুত মানুষের তাঁবু লক্ষ্য করে হামলায় সাংবাদিক সহ কয়েকজন নিহত হয়েছেন। অবরোধ বজায় রেখে এবং সীমান্ত ক্রসিং বন্ধ রেখে আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে ইসরায়েল। নেপালের নবগঠিত প্রতিনিধি সভায় 38% তরুণ নেতা নির্বাচিত হয়েছেন। ঘোষিত 159টি আসনের মধ্যে 59 জন আইন প্রণেতার বয়স 40 বছরের নিচে। বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের এই উত্থান শিক্ষা, ডিজিটাল গভর্নেন্স, জলবায়ু নীতি এবং কর্মসংস্থানের মতো খাতে নতুন অগ্রাধিকার তৈরি করতে পারে। নেপালের রাজনীতিতে শুরু হয়েছে নতুন প্রজন্মের উত্থান। সাম্প্রতিক সংসদীয় নির্বাচনের ফলাফলে দেখা যায়, নবগঠিত প্রতিনিধি সভায় তরুণদের উপস্থিতি এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি। ঘোষিত 159টি আসনের মধ্যে 59 জন আইন প্রণেতার বয়সী 40 বছরের নিচে, যা মোট আসনের প্রায় 38%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি নেপালের নেতৃত্বের বয়সসীমায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তুলনামূলকভাবে আগের সংসদে তরুণদের উপস্থিতি ছিল অনেকটাই কম। 2022 সালে নির্বাচিত সংসদে 40 বছরের নিচের সদস্য ছিলেন মাত্র 11%, আর 2017 সালে নির্বাচনে এই হার ছিল প্রায় 13%।
অর্থাৎ কয়েক বছরের ব্যবধানে তরুণ প্রতিনিধিত্ব প্রায় 3 গুণ বেড়ে গেছে। এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি আরএসপি। নির্বাচিত 59 জন তরুণ আইন প্রণেতার মধ্যে 51 জনই এই দলের। এছাড়াও নেপালি কংগ্রেস থেকে 4 জন এবং কমিউনিস্ট পার্টি CPN-UML থেকে 2 জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টি থেকে 1 জন তরুণ প্রার্থী সংসদে জায়গা করে নিয়েছেন। নতুন সংসদের উল্লেখযোগ্য তরুণ মুখগুলোর মধ্যে রয়েছেন ঝাপা 5 আসন থেকে 35 বছর বয়সী বালেন্দ্র শাহ, চিতুয়ান থেকে 30 বছর বয়সী সবিতা গৌতম, রূপাহিন্দি 2 থেকে 28 বছর বয়সী সুলভ খরেল এবং মোরং 6 থেকে 31 বছর বয়সী রুবিনা আচার্য। এছাড়াও ঝাপা 1 থেকে 29 বছর বয়সী নিশা ডাঙ্গি এবং কাঠমান্ডু 1 থেকে 30 বছর বয়সী রঞ্জু নেপোয়ে নতুন আইনসভার কনিষ্ঠ সদস্যদের তালিকায় রয়েছেন। তবে বিশ্লেষকদের মতে তরুণ নেতৃত্বের উত্থান নীতি নির্ধারণে নতুন দৃষ্টিভঙ্গি আনতে পারে, বিশেষ করে শিক্ষা, ডিজিটাল প্রশাসন, জলবায়ু নীতি এবং কর্মসংস্থানের মতো খাতে। কিন্তু প্রশাসনিক কাঠামো এখনো পুরনো প্রাতিষ্ঠানিক ধাঁচে পরিচালিত হওয়ায় নতুন নেতা ও আমলাতন্ত্রের মধ্যে সমন্বয় তৈরি করাই হতে পারে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিউলি রোজা, সময় সংবাদ। 3 মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। 2027 বিশ্বকাপে মূল পর্ব নিশ্চিতের প্রথম পরীক্ষা পাকিস্তানের বিপক্ষে। ব্যর্থ হলেও অধিনায়ক হিসেবে দল গোছাতে সময় চাইলেন মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সফররতদের আত্মবিশ্বাস দিচ্ছে পাক ক্রিকেটারদের বিপিএল অভিজ্ঞতা। হোম অফ ক্রিকেটে প্রথম ওয়ানডে শুরু বেলা 2:15টায়। অনুশীলনে অধিনায়ককে খুঁজে পাওয়া মুশকিল। নামে অলরাউন্ডার হলেও ব্যাটিং কিংবা বোলিং সাম্প্রতিক সময়ে কোনো বিভাগেই ছন্দে নেই। আছে অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন। তার নেতৃত্বে শেষ 13 ম্যাচের 11টাতেই হার টিম বাংলাদেশের। তাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ভবিষ্যৎ অনিশ্চিত। পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হলে হারাতে পারেন নেতৃত্ব। প্রত্যাশা যে পূরণ হচ্ছে না জানেন এই ক্রিকেটার নিজেও, তবে দল গোছাতে সময় চাইলেন আরও। সবার এক্সপেকটেশন যেরকম আমার কাছ থেকে যে আমি অনেক ম্যাচ জিতাবো, মানুষের সবার এক্সপেকটেশন যেটা হয়তো সেটা হচ্ছে না, অ্যাভারেজ হচ্ছে। ক্যাপ্টেন যাকেই দেওয়া হোক না কেন তাকে সময় দিলে জিনিসটা আরও সুন্দরভাবে বিল্ড করা যায় টিমকে। আমাকে যতদিনের জন্যই দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব যে টিমটাকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য। অবশ্য ওয়ানডে ক্রিকেটে সাম্প্রতিক ব্যর্থতার পুরো দায়িত্ব আর অধিনায়কের নয়। একদিনের ক্রিকেটে পুরো 50 ওভার ব্যাটিং করতেই ভুলে গেছে টাইগার ব্যাটাররা। পাকিস্তান বধে তাহলে কি আবারও মিরপুরে দেখা যাবে স্পিনারদের দাপট? যাদের বিপক্ষে হোম কন্ডিশন নিতে পারি অবশ্য চেষ্টা করব সেই রকম কন্ডিশন নেওয়ার জন্য, হোম অ্যাডভান্টেজ নেওয়ার জন্য। আর এট দ্য সেম টাইম আমাদেরকে ওইটাও মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম ম্যাচ যাতে আমরা ট্রু উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি। এবং যেটা বললেন হোম কন্ডিশন মানে যে এরকম না যে আমরা অনেক বাজে উইকেট দিয়ে দেবো, খারাপ উইকেটে আমরা খেলবো না, তখনও আমরা ভালো উইকেটে খেলবো, জাস্ট আমরা হোম অ্যাডভান্টেজটা যেন নিতে পারি। অন্যদিকে র্যাঙ্কিং কিংবা সাম্প্রতিক ফর্মে নির্ভারী আছে টিম পাকিস্তান। অভিজ্ঞদের বসিয়ে সুযোগ দেয়া হয়েছে বিপিএল খেলা তরুণদের। মিরপুরের কন্ডিশনে তাই মানিয়ে নেওয়া নিয়ে চিন্তা নেই। We just want to give opportunity for our youngsters. কেউই এই সিরিজ থেকে বাদ পড়েনি। আমরা কেবল তরুণদের সুযোগ করে দিতে চেয়েছি, তারা আমাদের ভবিষ্যৎ। আমরা বাংলাদেশ সিরিজে তাদের সুযোগ করে দিতে চাই। তারা তাদের ভূমিকা সম্পর্কে জানবে, ভবিষ্যতে কি করতে হবে সেটাও। আমাদের তো দলকে বিশ্বকাপের জন্য তৈরি করতে হবে। দীর্ঘ 11 বছর পর বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নামছে মেন এন্ড গ্রেন। বৈশ্বিক আসরের শেষ 3 দেখায় 3 বারই হেরেছে টাইগাররা। বাংলাদেশের সামনে এখন লক্ষ্য বিশ্বকাপ বাছাই পর্ব উতরানো। আর তা করতে হলে মিরাজকে যেমন পারফর্ম করতে হবে, তেমনি দলগতভাবে সাম্প্রতিক পারফরমেন্স থেকে ঘুরে দাঁড়াতে হবে টাইগারদেরও। মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বিএনপির সংসদীয় দলের সভা আজ। সভাপতিত্ব করবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, ভাষণ দেবেন রাষ্ট্রপতি। ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত। হরমুজ প্রণালীতে মাইন না বসাতে তেহরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। যুদ্ধে বিপুল অর্থ খরচে নেতানিয়াহুর উদ্বেগ। এবং বাড়তি তেল নেওয়ার প্রবণতা থামছেই না। রফতানি পণ্যের সরবরাহ ব্যবস্থাপনা ভেঙে পড়ার শঙ্কা। ডিজেল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। মহেশখালী কুতুবদিয়ায় এলএনজি ও এলপিজি।
এ ছিল সকালের সময়। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা শাহজিন। ধন্যবাদ নিবিড়। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।